তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 20 নম্বরের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ সংক্ষেপে বিবৃত করো। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নিজেরাও জানো, তবে উত্তর কিভাবে গুছিয়ে লেখা যাবে অনার্স লেভেলে সেটা ভালো করে একটু দেখে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। প্রাচীন ভারতের ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের উত্থান ও পতন এক অবিস্মরণীয় অধ্যায়। চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে যে বিশাল সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এবং অশোকের রাজত্বকালে যা সমৃদ্ধির শিখরে পৌঁছেছিল, খ্রিস্টপূর্ব 185 অব্দ নাগাদ শেষ মৌর্য সম্রাট বৃহদত্তকে হত্যার মধ্যে দিয়ে সেই সাম্রাজ্যের অবলুপ্তি ঘটে। এই পতনের জন্য কোনো একটি নির্দিষ্ট কারণ দায়ী ছিল না, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কারণের এক দীর্ঘমেয়াদী জটিল সমীকরণ এর পশ্চাতে সক্রিয় ছিল। বিভিন্ন ঐতিহাসিক ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে এই পতনের কারণ অনুসন্ধান করেছেন। এবার হচ্ছে পতনের মূল কারণসমূহ। প্রথম পয়েন্ট হচ্ছে অশোকের দায়িত্ব ও শান্তিবাদী নীতি। অনেক ঐতিহাসিক মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য সম্রাট অশোকের নীতিকে দায়ী করেছেন। ঐতিহাসিক হেমচন্দ্র রায়চৌধুরী মনে করেন, কলিঙ্গ যুদ্ধের পর অশোকের দিগ্বিজয় এর পরিবর্তে ধর্মবিজয় নীতি গ্রহণ এবং অহিংসার প্রতি অতিরিক্ত ঝোঁক মৌর্য সেনাবাহিনীর রণদক্ষতা কমিয়ে দিয়েছিল। এর ফলে পরবর্তীকালে গ্রিক আক্রমণের প্রতিরোধ করা সম্ভব হয়নি। তবে রমিলা থাপর এই মত পুরোপুরি মেনে নেননি। তার মতে অশোক কখনোই সেনাবাহিনী ভেঙে দেননি বা মৃত্যুদণ্ড রোধ করেননি, তাই তার নীতিকে সাম্রাজ্যের দুর্বলতার একমাত্র কারণ বলা চলে না। তবে একথা অনস্বীকার্য যে অশোকের পরবর্তী সময়ে যুদ্ধের প্রতি অনীহা রাষ্ট্রযন্ত্রকে কিছুটা শিথিল করেছিল। তারপরের পয়েন্ট কি আছে? দুর্বল উত্তরাধিকার ও সাম্রাজ্যের বিভাজন। মৌর্য শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ এই বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য একজন শক্তিশালী ও যোগ্য শাসকের প্রয়োজন ছিল। অশোকের মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা সেই যোগ্যতার প্রদর্শন করতে পারেনি। অশোকের মৃত্যুর পরেই সাম্রাজ্য সম্ভবত পূর্ব ও পশ্চিম এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এই বিভাজন মৌর্যদের কেন্দ্রীয় শক্তিকে দুর্বল করে দেয়। দুর্বল উত্তরাধিকারীরা বিশাল আমলাতন্ত্র ও সেনাবাহিনীর ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন, যা পতনের পথ প্রশস্ত করে। তারপর হচ্ছে অর্থনৈতিক সংকট ও মুদ্রা ব্যবস্থার অবক্ষয়। বিখ্যাত ঐতিহাসিক ডিডি কোশাম্বী মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অর্থনৈতিক সংকটকে প্রধান কারণ হিসাবে চিহ্নিত করেছেন। বিশাল সেনাবাহিনী ও বিপুল সংখ্যক রাজকর্মচারীদের বেতন দিতে গিয়ে রাজকোষের ওপর প্রবল চাপ সৃষ্টি হয়। পরবর্তী মৌর্য যুগে রৌপ্য মুদ্রার খাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া প্রমাণ করে যে রাষ্ট্রের অর্থনৈতিক বুনিয়াদ দুর্বল হয়ে পড়েছিল। অতিরিক্ত করের বোঝা এবং অর্থনৈতিক স্থবিরতা প্রজাদের অসন্তুষ্ট করেছিল, যা সাম্রাজ্যের ভিত্তিমূলে আঘাত আনে। তারপর হচ্ছে দেখো, অত্যাধিক কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। ঐতিহাসিক রমিলা থাপর মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য অত্যাধিক কেন্দ্রীভূত শাসন ব্যবস্থাকে দায়ী করেছেন। মৌর্য প্রশাসনের সমস্ত ক্ষমতা রাজার হাতে এবং পাটলিপুত্র কেন্দ্রিক ছিল। এই ব্যবস্থায় রাজার ব্যক্তিগত যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যতক্ষণ চন্দ্রগুপ্ত বা অশোকের মতো যোগ্য রাজা ছিল ততক্ষণ প্রশাসন সচল ছিল, কিন্তু দুর্বল রাজাদের আমলে এই কেন্দ্রীভূত ব্যবস্থা ভেঙে পড়ে। দূরবর্তী প্রদেশগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখা অসম্ভব হয়ে দাঁড়ায় এবং প্রশাসনিক সংযোগ বিচ্ছিন্ন হতে থাকে। থাপরের মতে মৌর্য প্রশাসনে কোনো জাতীয় চেতনা অস্তিত্ব ছিল না, রাষ্ট্রই ছিল রাজার ব্যক্তিগত ক্ষমতার প্রতিফলন। তারপরে আছে দেখো, প্রাদেশিক শাসনকর্তাদের অত্যাচার ও জনরোষ।
বিশাল মৌর্য সাম্রাজ্যের দূরবর্তী প্রদেশগুলিতে শাসনকর্তা বা আমাত্যদের অত্যাচার ও দুর্নীতি সাম্রাজ্যের সংহতি নষ্ট করেছিল। দেখো কি আছে, দেখো দিব্যাবদান ও অন্যান্য বৌদ্ধ গ্রন্থ থেকে জানা যায় যে তক্ষশিলা ও উজ্জয়িনীতে রাজ কর্মচারীদের দুঃশাসনের বিরুদ্ধে প্রজারা বিদ্রোহ করেছিল। বিন্দুসার ও অশোকের আমলেই এই ধরনের বিদ্রোহ দেখা গিয়েছিল, যা পরবর্তীকালে আরও ব্যাপক আকার ধারণ করে। এই অভ্যন্তরীণ গোলযোগ সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করে। তারপর ব্রাহ্মণদের প্রতিক্রিয়া। হরপ্রসাদ শাস্ত্রী মনে করেন অশোকের বৌদ্ধ ধর্ম গ্রহণ এবং পশুবলি নিষিদ্ধকরণ ব্রাহ্মণ সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছিল। তাদের বিশেষ অধিকার খর্ব হওয়ায় তারা মৌর্য শাসন বিরোধী হয়ে ওঠে। শেষ মৌর্য সম্রাট বৃহদত্তকে হত্যা করেছিল তারই সেনাপতি পুষ্যমিত্র শঙ্কু, যিনি নিজে একজন ব্রাহ্মণ ছিলেন। শাস্ত্রী একে ব্রাহ্মণ্যবাদী প্রতিক্রিয়া বা বিদ্রোহ বলে অভিহিত করেছেন। যদিও আধুনিক ঐতিহাসিকরা এই মতটি সর্বাংশে গ্রহণ করেন না, তবুও সামাজিক স্তরে একটি অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হয়েছিল, তা অস্বীকার করা যায় না। এবার উপসংহার দিয়ে শেষ করবে। এবার পরের প্রশ্নের উত্তরটা বুঝে নাও। পরের প্রশ্ন কি আছে? কুষাণ সম্রাট কনিষ্কের রাজনৈতিক ও সাংস্কৃতিক কৃতিত্বের বিবরণ দাও। এখানে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা কিভাবে লিখবে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য তোমাদের 3টে যে পেপার আছে, 3টে পেপারেরই PDF নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এই প্রশ্নের উত্তর দেখো। প্রথমেই ভূমিকা। কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক। তিনি দ্বিতীয় কদফিসিসের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। সম্ভবত তিনি 78 খ্রিস্টাব্দ থেকে 102 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। তার রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়ার। তারপর দেখো, খনিক একজন বহুমুখী প্রতিভার সম্পন্ন শাসক ছিলেন, আর তার রাজত্বকাল ছিল কর্মবহুল। আর তার দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো যে এটা হবে কনিষ্ক, ঠিক আছে, এটা স্পেলিং ভুল আছে। কনিষ্ক একজন বহুমুখী প্রতিভা সম্পন্ন শাসক ছিলেন এবং তার রাজত্বকাল ছিল কর্মবহুল। তার রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদান বিশেষভাবে পরিলক্ষিত হয়। এবার কনিষ্কের সাংস্কৃতিক কৃতিত্ব। এবারে সাংস্কৃতিক কৃতিত্ব প্রথমে তোমরা বুঝে নাও। সেখানে আছে কনিষ্কের সাম্রাজ্য বিস্তার। কনিষ্ক ছিলেন একজন যুদ্ধ বিশারদ ব্যক্তি। রণকৌশলী দিগ্বিজয়ী সম্রাট কনিষ্ক উত্তর ভারতের বিভিন্ন রাজ্য জয় করে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। গান্ধার ও কাশ্মীর থেকে বারাণসী পর্যন্ত সমগ্র উত্তর ভারত তার অধীনে ছিল। এই সকল রাজ্য জয় করার ফলে তার সাম্রাজ্য ভারতের মধ্যে উত্তরে কাশ্মীর থেকে দক্ষিণে বিন্ধ্য পর্বত এবং পূর্বে বিহার থেকে পশ্চিমে সিন্ধু অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। তারপর দেখো, এটা কনিষ্ক হবে। কনিষ্ক দক্ষিণ ভারতের বাইরে তার সাম্রাজ্য বিস্তার করেন। কাবুল, কান্দাহার, খোটান, বালুচিস্তান, আফগানিস্তান পর্যন্ত সাম্রাজ্য বিস্তৃত ছিল। মধ্য এশিয়ায় আধিপত্য নিয়েও চীনা সম্রাটদের সাথে কনিষ্কের সংঘর্ষ বাধে। হিউয়েন সাংয়ের বিবরণ থেকে জানা যায় তিনি 2জন চৈনিক রাজকুমারকে নিজ রাজ্যের জামিন স্বরূপ বন্দী রেখেছিলেন। তারপর কনিষ্কের শাসন ব্যবস্থা। কেবল সাম্রাজ্য বিস্তার নয়, সুদক্ষ শাসক রূপেও কনিষ্ক যোগ্যতার পরিচয় দিয়েছেন। কি বলা হচ্ছে দেখো, দৈব অধিকারের বিশ্বাসে কনিষ্ক নিজেকে দেবপুত্র বলে অভিহিত করতেন। স্বৈরাচারী হলেও কনিষ্কের ক্ষমতা মন্ত্রিপরিষদের দ্বারা নিয়ন্ত্রিত হতো। বিশাল সাম্রাজ্যের সুশাসনের জন্য তিনি সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বিভক্ত করেন। সুদক্ষ সেনাবাহিনীর সাহায্যে অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও বৈদেশিক আক্রমণ থেকে নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন। ধর্মসহিষ্ণুতা ও জনকল্যাণমূলক কাজ ছিল তার শাসনের বৈশিষ্ট্য। তারপর কি আছে, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা। কনিষ্ক কেবল যোদ্ধাই ছিলেন না, ধর্মের পৃষ্ঠপোষক রূপেও তিনি ইতিহাসে প্রসিদ্ধ লাভ করেছেন। কনিষ্কের
মহাযান বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি অশোকের ন্যায় বৌদ্ধ ধর্ম গ্রহণের পরেও যুদ্ধনীতি ত্যাগ করেননি। বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সামঞ্জস্য আনার জন্য কনিষ্ক কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সঙ্গীত আহ্বান করেন। এই বৌদ্ধ সম্মেলনে অশ্বঘোষ, বসুমিত্র সহ প্রায় 5 জন বৌদ্ধ পণ্ডিত যোগ দিয়েছিলেন। তার রাজধানীতে তিনি একটি বিশাল বৌদ্ধ মঠ নির্মাণ করেছিলেন। তারপর কি দেখো, কনিষ্ক নিজে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেও অন্য ধর্মের প্রতি কখনো বিরূপ মনোভাব পোষণ করতেন না। এবারে কনিষ্কের সাংস্কৃতিক কৃতিত্ব, এটা আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো।